আলেকজান্ডার ফ্লেমিং জন্মগ্রহণ করেছিলেন 1881 সালে স্কটল্যান্ডের একটি ছোট পাহাড়ি গ্রামে। তার বাবা পেশায় একজন কৃষক ছিলেন। পরিবারের আর্থিক অবস্থা তেমন সচ্ছল ছিল না। বাবাকে হারান তিনি ছোটবেলাতেই। এই কারণে প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা সম্পন্ন করা তার পক্ষে সম্ভব হয়নি। ফ্লেমিংয়ের বয়স যখন 14 বছর, তখন তার বড় ভাই লন্ডনে চলে যান কাজের খোঁজে। কিছুদিন বাদে ফ্লেমিংও সেখানে যান এবং একটি জাহাজ পরিবহন কোম্পানিতে সামান্য বেতনের কাজ পান। কিন্তু এই কাজে তার মন বসছিল না। একসময় তার এক আত্মীয়ের কাছ থেকে বেশ কিছু অর্থ পান এবং সেই অর্থ দিয়ে তিনি মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ খোঁজেন। ভাইয়ের পরামর্শে তিনি সেন্ট মেরিজ হাসপাতালে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দেন এবং সকলকে পিছিয়ে দিয়ে সেরা ফলাফল অর্জন করেন। পড়াশোনা চলাকালীন তিনি মেডিকেলের প্রতিটি বিষয়ে এত ভালো করতেন যে শিক্ষকরাও অবাক হয়ে যেতেন। 1908 সালে তিনি ডাক্তারি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হন এবং সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পান। কিন্তু তিনি সামরিক জীবনের বদলে গবেষণার দিকেই মনোযোগ দিতে চেয়েছিলেন। ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি সামরিক বাহিনীর হয়ে ফ্রান্সে ডাক্তার হিসেবে কাজ করেন। সে সময় তিনি ব্যাকটেরিয়া নিয়ে এমন কিছু পরীক্ষা নিরীক্ষা করেন যা পরবর্তীতে তার বড় আবিষ্কারের ভিত্তি তৈরি করে। যুদ্ধ চলাকালে হাসপাতালে প্রতিদিন অসংখ্য সৈনিক চিকিৎসার জন্য আসতেন। তাদের অনেকেরই ক্ষত থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ত। যেসব ওষুধ তখন পাওয়া যেত সেগুলো কার্যকর হচ্ছিল না, বরং অনেক সময় রোগীর অবস্থা আরও খারাপ করে দিচ্ছিল। ফ্লেমিং বুঝতে পারলেন যে মানুষের শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগানো গেলে এই সমস্যার সমাধান করা সম্ভব। তবে সেই সময় তার কাছে সীমিত সুযোগ ছিল। যুদ্ধ শেষ হলে ফ্লেমিং আবার লন্ডনে ফিরে আসেন এবং গবেষণা কাজে মনোযোগ দেন। ইংল্যান্ডে ফিরে তিনি সেন্ট মেরিজ মেডিকেল কলেজে ব্যাকটেরিওলজির শিক্ষক হিসেবে যোগ দেন। কিছুদিন পরে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি বহুদিন ধরে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর কিছু একটা নিয়ে গবেষণা করবেন, কিন্তু বহু চেষ্টা করেও কোনো সফলতা পাচ্ছিলেন না। 1921 সালের একদিন ল্যাবরেটরিতে কাজ করছিলেন ফ্লেমিং। বেশ কিছুদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না, সর্দি কাশিতে ভুগছিলেন। তিনি তখন পেট্রি ডিশে জীবাণু কালচার নিয়ে কাজ করছিলেন। একটু অসাবধানতায় নাকের খানিকটা সর্দি এসে পড়ল ডিশের উপর। পুরো বিষয়টা মাথায় না রেখেই সেদিন কাজ শেষে বাড়ি ফিরে গেলেন। পরদিন ল্যাবরেটরিতে এসেই টেবিলের একপাশে রাখা ডিশটির দিকে নজর পড়ল। দেখলেন ডিশটা ধুয়ে পরিষ্কার করে কাজ শুরু করবেন, কিন্তু ডিশটা তুলে দেখলেন অদ্ভুত কিছু একটা ঘটেছে। ডিশে যেখানে নাকের সর্দি পড়েছিল সেখানে জীবাণুগুলো মরে গেছে। একটু ভালো করে পরীক্ষা করতেই দেখলেন আরও বিস্তৃত একটি অঞ্চলে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে গেছে। চমকে উঠলেন ফ্লেমিং। কিসের শক্তিতে এই জীবাণুগুলো মরল? তিনি আরও নিবিড়ভাবে পরীক্ষা শুরু করলেন। দেখলেন চোখের পানি, থুতু এবং নাকের সর্দিতে একটি বিশেষ এনজাইম বা প্রাকৃতিক পদার্থ আছে যা কিছু ব্যাকটেরিয়াকে নষ্ট করতে পারে। ফ্লেমিং এই উপাদানটির নাম দিলেন লাইসোজাইম। এটি ছিল তার প্রথম উল্লেখযোগ্য আবিষ্কার। কিন্তু একটি সমস্যা ছিল, লাইসোজাইম কেবল কিছু দুর্বল ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারত। মানুষের জন্য আসলেই বিপজ্জনক যেসব ব্যাকটেরিয়া সেগুলোকে নয়। তাই এই আবিষ্কার চিকিৎসা ক্ষেত্রে তেমন কাজে আসেনি। একজন বিজ্ঞানী সাধারণত আশা হারিয়ে ফেলেন এমন পরিস্থিতিতে, কিন্তু ফ্লেমিং থেমে যাননি। তিনি গবেষণা চালিয়ে যেতে থাকলেন। ডাক্তাররা ফিরে এসে তার জীবনের আশা তাক দিয়েছিলেন, কিন্তু ফ্লেমিং সেদিকে মনোযোগ না দিয়ে কাজে মগ্ন থাকতেন। 1928 সালে ঘটল সেই ঐতিহাসিক ঘটনা। ফ্লেমিং ছুটিতে যাওয়ার আগে ল্যাবরেটরিতে কয়েকটি পেট্রি ডিশে ব্যাকটেরিয়া কালচার রেখে গিয়েছিলেন। ছুটি থেকে ফিরে এসে দেখলেন একটি ডিশে কিছু নীলাভ সবুজ ছত্রাক জন্মেছে। সাধারণত এই ধরনের নমুনা নষ্ট হয়ে গেলে তা ফেলে দেওয়া হয়, কিন্তু ফ্লেমিং একটু সতর্কভাবে দেখলেন ছত্রাকের চারপাশে সমস্ত ব্যাকটেরিয়া মরে গেছে। একটি স্বচ্ছ গোলাকার অঞ্চল তৈরি হয়েছে যেখানে কোনো জীবাণু নেই। এই দৃশ্য দেখে তিনি থমকে গেলেন। গভীরভাবে পরীক্ষা করে দেখলেন যে ছত্রাকটি এমন কিছু একটা নিঃসরণ করছে যা আশেপাশের ব্যাকটেরিয়াকে মেরে ফেলছে। ছত্রাকটির নাম ছিল পেনিসিলিয়াম নোটেটাম। তিনি এই ছত্রাক নিঃসৃত পদার্থের নাম দিলেন পেনিসিলিন। এই আবিষ্কারটি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হয়।
ফ্লেমিং পেনিসিলিনকে পরীক্ষা করে দেখলেন যে এটি বিভিন্ন রোগের উপর কার্যকরভাবে কাজ করে, কিন্তু মূল সমস্যা ছিল যে এটি থেকে বিশুদ্ধ ওষুধ তৈরি করার মতো যথেষ্ট প্রযুক্তি বা সম্পদ তার হাতে ছিল না। ফলে তিনি পেনিসিলিন নিয়ে গবেষণাপত্র প্রকাশ করলেন এবং অন্যদের আরও গবেষণার জন্য উৎসাহিত করলেন, কিন্তু সে সময় এটি নিয়ে তেমন আগ্রহ দেখানো হয়নি। আমেরিকার নর্দার্ন রিজিওনাল রিসার্চ ল্যাবরেটরি এই বিষয়ে সাহায্য করতে এগিয়ে এলো। মানব কল্যাণে নিজের এই আবিষ্কারের ব্যাপক প্রয়োগ দেখতে পেরে আনন্দিত হয়েছিলেন ফ্লেমিং, কিন্তু সেই সময় লন্ডনে থাকাকালীন তিনি প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন। স্ত্রী শারিন তার জীবনের এই কঠিন সময়ে পাশে থেকেছেন সর্বদা। 1944 সালে ইংল্যান্ডের রাজদরবার থেকে তাকে নাইট উপাধি দেওয়া হয়। একই বছর তিনি আমেরিকা সফর করেন। 1945 সালের শেষের দিকে ফরাসি সরকারের আমন্ত্রণে ফ্রান্সে গেলেন। সেখানে তাকে বিপুল সংবর্ধনা দেওয়া হলো। প্যারিসে থাকাকালীন তিনি আরও একবার মানব জাতির প্রতি পেনিসিলিনের অবদান নিয়ে বক্তৃতা দিলেন। একই বছর চিকিৎসা বিজ্ঞানী ফ্লেমিং, ফ্লোরি ও চেইনকে একসাথে নোবেল পুরস্কারে ভূষিত করা হলো। এই স্বীকৃতি ছিল বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর কাজের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন। ফ্রান্স থেকে ফিরে আবার সেন্ট মেরিজ হাসপাতালের ব্যাকটেরিওলজি বিভাগে গবেষণা শুরু করলেন, কিন্তু এর কিছু পরেই তার স্ত্রী শারিন মারা গেলেন। এই শোক তাকে মানসিকভাবে অনেকটাই দুর্বল করে দিয়েছিল। জীবনের এই কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ালেন গ্রিক তরুণী আমালিয়া কুৎসুরিস। আমালিয়া নিজেও ব্যাকটেরিওলজি নিয়ে গবেষণা করতেন। 1953 সালে তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এই সম্পর্ক অবশ্য বেশি দিন স্থায়ী হলো না, কারণ মাত্র 2 বছর পরেই 1955 সালে 73 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আলেকজান্ডার ফ্লেমিং।